আমাদের হাতে আজকে আলোচনার জন্য যে উপাদানটি এসেছে সেটি বেশ বেশ অদ্ভুত এবং আকর্ষণীয়। হুম। বইটির নাম দ্য লেজেন্ড মাইন্ড, লেখক দ্য এসকেআর অর্থাৎ সোনু কুমার। আর লেখক শুরুতেই দাবি করেছেন এটা কোনো সাধারণ বই নয়। না, বিলকুল না। বলছেন এটি একটি চোখ খুলে দেওয়ার মতো অভিজ্ঞতা, যা আমাদের মনকে জীবনের বড় কাজের জন্য প্রস্তুত করতে পারে। হ্যাঁ, এবং লেখকের পদ্ধতিটাও কিন্তু গতানুগতিক নয়। উনি কোনো একটা নির্দিষ্ট শাস্ত্র বা দর্শন থেকে কথা বলছেন না। ঠিক, বরং বিজ্ঞান, গণিত, ধর্ম, পদার্থবিদ্যা সবকিছু মিলিয়ে নিজের প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন। বইয়ের উৎসর্গপত্রে তিনি ভগবান শিবকে তার অমর গুরু হিসেবে উল্লেখ করেছেন। হ্যাঁ, ওটা দেখেই বোঝা যায় যে এর মূলে একটা গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আছে। তাহলে চলুন এই রহস্যময় জগতের ভেতরে প্রবেশ করা যাক। আমরা বইটির প্রথম 3টি অধ্যায় নিয়ে কথা বলবো, আর লেখকের বলার ভঙ্গিটা বেশ নাটকীয়, প্রায় সিনেমার গল্পের মতো। আচ্ছা, আমাদের প্রথম বিষয় হলো মনের উৎস। এই যে আমাদের মন, যা সারাদিন ধরে হাজারো ইচ্ছার জন্ম দেয়, এটা আসলে কি? ঠিক এখান থেকেই লেখক শুরু করেছেন। প্রথম অধ্যায়ের নাম মাইন্ড, অরিজিন অর এভলিউশন। উনি বলছেন, ভালো খাবার, নতুন পোশাক, টাকা, ঘুরতে যাওয়া, এই সবকিছুর চাহিদা আমাদের মনেই তো জন্মায়। কিন্তু এই মন জিনিসটা এলো কোথা থেকে? এটাই তো মূল প্রশ্ন। আর লেখক এখানে একটি সরল অথচ বেশ গভীর সমীকরণ দিয়েছেন। বলছেন, মাইন্ড ইজ ইকুয়ালস টু ডিজায়ার অফ সোল। মাইন্ড ইজ ইকুয়ালস টু ডিজায়ার অফ সোল, অর্থাৎ মন হল আত্মার ইচ্ছা। একদম। তার আমাদের শারীরিক অস্তিত্বের পেছনে যে আত্মা রয়েছে, তারই বহিঃপ্রকাশ হল মন। এটা তো একটা অনেক বড় দাবি। হ্যাঁ, এবং তিনি এই ধারণাকে ব্যাখ্যা করার জন্য একটা প্রাচীন ভারতীয় প্রবাদের সাহায্য নিয়েছেন। কোনটা? জৈসা অন্ন বৈসা মন, মানে আমরা যা খাই আমাদের মনও ঠিক তেমনই হয়ে ওঠে। ওহ আচ্ছা, খাবারের সাথে মনের সম্পর্ক। আর এখানেই বিষয়টা একটা নাটকীয় মোড় নেয়। লেখক একটা দারুণ ছবি এঁকেছেন। ভাবুন তো, আমাদের শরীরটা একটা গাছ। আচ্ছা, শরীর হলো গাছ। বেশ, তাহলে? আর আমরা যে খাবার খাই তা হলো সেই গাছের জন্য, ধরুন জল, অক্সিজেন বা সূর্যালোকের মতো। গাছের পুষ্টি। ঠিক, এই খাবারই ঠিক করে দেয় সেই গাছে কি ধরনের ফল, ফুল বা পাতা গজাবে। যেমন নতুন পোশাক কেনার ইচ্ছেটা হলো গাছের একটা ফল, নতুন মোবাইল কেনার ইচ্ছাটা হয়তো একটা নতুন পাতা। আর দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছেটা হলো গাছে ফোটা একটা সুন্দর ফুল। মূল কথা হলো খাবারই আমাদের ইচ্ছার জন্ম দেয়। বাহ, উপমাটা কিন্তু চমৎকার। কিন্তু সব খাবার তো এক নয়। লেখক কি খাবারের ধরনের উপর ভিত্তি করে কোনো পার্থক্য করেছেন? হ্যাঁ, এবং এখানেই তিনি একটা খুব স্পষ্ট বিভাজন করেছেন নিরামিষভোজী এবং আমিষভোজী মানুষের মধ্যে। আচ্ছা। লেখকের মতে নিরামিষভোজীরা স্বভাবগতভাবে শান্ত, সংযত আর তাদের ইচ্ছাগুলো সীমিত থাকে। তারা জ্ঞানের জন্য কাজ করে, প্রকৃতির কাছাকাছি থাকে, যেমন ধরুন বুদ্ধ বা কোনো সন্ন্যাসী। আর আমিষভোজীরা? তারা ঠিক এর বিপরীত। তাদের বর্ণনা করা হয়েছে আক্রমণাত্মক, রাগী এবং অসীম ইচ্ছার অধিকারী হিসেবে। তাই নাকি? হ্যাঁ, তারা তথ্যের পেছনে ছোটে, বিলাসবহুল জীবন চায়, আর তাদের মধ্যে নাকি নিষ্ঠুরতা, অহংকার, ঈর্ষা এসব দেখা যায়, যেমন রাজা, ধনী ব্যবসায়ী বা নেতা। বেশ বেশ একটা বিভাজন তো। তবে সবচেয়ে বিতর্কিত এবং সিনেমার মতো অংশটা কিন্তু এখন আসছে। আচ্ছা। লেখক আমিষভোজী মানুষদের মন নিয়ে একটি অবিশ্বাস্য তথ্য দিয়েছেন। একটা দৃশ্য কল্পনা করুন। এক্স নামের একজন ব্যক্তি সপ্তাহে 4 দিন মাছ, মাংস বা অন্য কোনো মৃত প্রাণী খায়। ঠিক আছে। লেখকের তথ্য অনুযায়ী ওই ব্যক্তি যখন প্রাণীগুলোকে খায় তখন সে শুধু তাদের মাংসপিণ্ড খায় না, সে তাদের আত্মাও গ্রহণ করে। আমি যখন এটা পড়ছিলাম আমার তো গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। ঠিক তাই। তার ওই ব্যক্তির নিজের মনের সাথে আরও 4টে প্রাণীর আত্মাও যুক্ত হয়ে যাচ্ছে। এটা তো রীতিমতো একটা ফ্যান্টাসি সিনেমার প্লট। লেখকের মতে খাবার আগে তার নিজের একটা মন ছিল, কিন্তু খাওয়ার পরে তার শরীরে মোট 5টা মন বা আত্মা কাজ করছে, তার নিজের এবং ওই 4টে প্রাণীর। সর্বনাশ! এর ফলে যা হয় তা হল নিজের মনের ওপর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। শরীরটা তখন একটা ক্লাউন বা ভাঁড়ের মতো হয়ে যায়, যাকে পর্দার পেছন থেকে একাধিক আত্মা মিলে নিয়ন্ত্রণ করছে। তার ওই ব্যক্তির সিদ্ধান্তগুলো আর তার একার থাকছে না,
যখন সে কোনো ছোট বিষয়ে হঠাৎ রেগে যাচ্ছে হতে পারে সেটা তার ভেতরের কোনো পশুর আত্মার প্রতিক্রিয়া। লেখকের যুক্তিটা ঠিক এমনই। উনি বলছেন এই কারণে এই ধরনের মানুষেরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের ভেতরের বিভিন্ন আত্মা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়, যা তাদের আচরণকে খামখেয়ালি করে তোলে। একদম। অন্যদিকে নিরামিষভোজীদের ক্ষেত্রেও তিনি একটা সূক্ষ্ম ভাগ করেছেন। যারা গাছ থেকে স্বাভাবিকভাবে ঝরে পড়া ফল বা সবজি খায় তাদের মন নাকি সবচেয়ে বেশি স্থির থাকে, আর যারা গাছ থেকে ছিঁড়ে খায় তাদের মনের একাগ্রতা তুলনামূলকভাবে কিছুটা কম। তাহলে প্রথম অধ্যায়ের মূল বার্তা হল আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে নেই। যদি আমাদের খাবার আমাদের নিয়ন্ত্রণে না থাকে, খাবারই ঠিক করে দেয় আমাদের মনের চালকের আসনে কে বসবে। ঠিক আমরা নিজেরা নাকি অন্য কোনো সত্তা? এটা কিন্তু আমাদের খাদ্যাভ্যাস নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। একদম। আর এখান থেকেই তো প্রশ্ন আসে, যদি আমাদের মনটাই এতটা বিশৃঙ্খল হয় তাহলে আমরা জ্ঞান বা উইজডম অর্জন করব কিভাবে? ঠিক। বইয়ের দ্বিতীয় অধ্যায় ল্যাডার টুয়ার্ডস উইজডম ঠিক এই প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করে। জ্ঞানের দিকে যাওয়ার সিঁড়ি। আচ্ছা, এখানে জ্ঞান বা উইজডম বলতে লেখক ঠিক কি বুঝিয়েছেন? এটা কি পুঁথিগত বিদ্যা? না না, বিলকুল না। লেখকের মতে উইজডম হলো একটা প্রক্রিয়া, একটা প্রসেস। হ্যাঁ। তিনি আবারও একটা অসাধারণ উদাহরণ দিয়েছেন। দুধ হলো তথ্য বা ইনফরমেশন। আমাদের চারপাশে এমন হাজারো তথ্য ছড়িয়ে আছে। আর সেই দুধ থেকে যখন আমরা দই, পনির, মাখন বা মিষ্টি তৈরি করি, সেটা হলো জ্ঞান বা নলেজ। আপনি একদম ধরে ফেলেছেন। অর্থাৎ তথ্যকে নিজের পর্যবেক্ষণ দিয়ে ব্যবহারযোগ্য করে তোলা। আর এই তথ্য থেকে জ্ঞানে রূপান্তরণের যে দক্ষতা বা প্রক্রিয়া, সেটাই হলো উইজডম বা প্রজ্ঞা। আচ্ছা। আর এই প্রজ্ঞা অর্জনের জন্য লেখক ৩টি ধাপের একটি সিঁড়ির কথা বলেছেন। প্রথম ধাপটি হল আকর্ষণের তালিকা ত্যাগ করা। আকর্ষণ বলতে সেই খাবার, পোশাক, অর্থ, খ্যাতি এগুলো? ঠিক তাই। লেখক বলছেন এগুলো আমাদের সময় এবং শক্তি নষ্ট করে দেয় আর আমাদের এক ধরনের ভ্রম বা ইলিউশনের মধ্যে ডুবিয়ে রাখে। এখানেই তিনি একটা খুব শক্তিশালী উপমা ব্যবহার করেছেন, যা আমাকে বেশ কিছুক্ষণ ভাবিয়েছে। কি সেটা? তিনি বলছেন বিশ্বের বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষ আসলে একটা খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা শিশুর মতো। বাহ, দারুণ বলেছেন। দামি গাড়ি, বড় বাড়ি, নতুন মোবাইল ফোন, এগুলো সবই আমাদের খেলনা। আর এই খেলনা পাওয়ার জন্যই আমরা দিনরাত পরিশ্রম করি, এমনকি অপরাধ করতেও দ্বিধা করি না। লেখকের ভাষায় ধনী ব্যক্তিরা আর কিছুই নন, শুধু সেই সব মানুষ যাদের কাছে অনেক খেলনা আছে। ঠিক। আর এই খেলনার আকর্ষণ ত্যাগ করতে না পারলে জ্ঞানের সিঁড়ির প্রথম ধাপেই ওঠা সম্ভব নয়। ভগবান শিব বা সন্ন্যাসীরা সারা জীবন এক পোশাকে কাটিয়ে দেন, কারণ তারা এই খেলনার পেছনে সময় নষ্ট করতে চান না। আচ্ছা, ধরলাম কেউ আকর্ষণের ঊর্ধ্বে উঠতে পারল। তারপর দ্বিতীয় ধাপটা কি? দ্বিতীয় ধাপ নিজেকে নিরপেক্ষ বা শূন্য দৃষ্টিভঙ্গি রাখার অনুমতি দেওয়া। নিউট্রাল ভিউ মানে হল যে কোনো বিষয়কে ভালো বা খারাপ এই দুই ভাগে ভাগ না করে তার দুটো দিকই দেখার চেষ্টা করা। যেমন বইতে লবণ বা চিনির উদাহরণটা ছিল। হ্যাঁ, পরিমাণে কম বা বেশি দুটোই শরীরের জন্য খারাপ, কিন্তু সঠিক পরিমাণে নিলে দুটোই জরুরি। দৃষ্টিভঙ্গিও কি এমনই হওয়া উচিত? একদম। কোনো কিছুকে বিচার করার আগে তার ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকই খুঁজে বের করে একটা ভারসাম্যপূর্ণ মতামত তৈরি করা, এটাই হলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। আর এই ধাপটা পার করতে পারলেই তৃতীয় ধাপের দরজা খোলে। এবং তৃতীয় ধাপটি হল নিজের পর্যবেক্ষণ দক্ষতা তৈরি করা। অবজারভেশনাল স্কিল। হ্যাঁ, আকর্ষণ থেকে মুক্ত আর নিরপেক্ষ মন নিয়েই কেবল সত্যিকারের পর্যবেক্ষণ সম্ভব। লেখক এখানে আর্যভট্টের শূন্য আবিষ্কার দা নিউটনের অ্যাপেল পতনের উদাহরণ দিয়েছেন। তারা দুজনেই তো এমন কিছু দেখেছিলেন যা সবাই দেখছিল, কিন্তু তাদের পর্যবেক্ষণ ছিল ভিন্ন। ঠিক, একজন জ্ঞানী ব্যক্তি প্রকৃতি থেকেই জ্ঞান অর্জন করেন। তিনি নিজেই নিজের শিক্ষক, আবার নিজেই নিজের ছাত্র। লেখক WISDOM শব্দটির একটা আদ্যক্ষর দিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও বেশ মজার। হ্যাঁ, W ফর ওয়ে, I ফর আই। S ফর শো, D ফর ডাইরেকশন, O ফর অফ, M ফর মাইন। অর্থাৎ উইজডম হল আমার মনকে সঠিক পথ দেখানোর একটা নিরপেক্ষ উপায়। ঠিক, এটা কোনো বাইরে থেকে পাওয়া জ্ঞান নয়, বরং নিজের ভেতর থেকে পথ খুঁজে বের করার প্রক্রিয়া। তাহলে
আমরা খাবার দিয়ে মনকে নিয়ন্ত্রণ করলাম, তারপর আকর্ষণের ঊর্ধ্বে উঠে জ্ঞানের সিঁড়িতে পা রাখলাম। এই অর্জিত জ্ঞান আমাদের জীবনে কিভাবে প্রকাশ পাবে? তৃতীয় অধ্যায় কি এই বিষয়েই কথা বলে? হ্যাঁ, তৃতীয় অধ্যায়ের বিষয় অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি। অ্যাটিটিউড। হলো কোনো পরিস্থিতিতে আপনি বিশ্বকে কিভাবে দেখছেন তার প্রতিফলন। আপনার জ্ঞানই আপনার দৃষ্টিভঙ্গি তৈরি করে। বিষয়টি বোঝানোর জন্য তিনি ৩ ধরনের নেতার উদাহরণ দিয়েছেন, যা ৩টি ভিন্ন চরিত্রের মতো। এটা বেশ আকর্ষণীয় লেগেছে আমার। হ্যাঁ, প্রথম চরিত্র দুর্বল নেতা বা উইক লিডার। এরা শুধু কথা বলে, কাজ করে না। একদম সুন্দর সুন্দর বক্তৃতা দিয়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে, কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। সে ভবিষ্যতে স্বপ্ন দেখায়, কিন্তু বর্তমান শূন্য। আর দ্বিতীয় চরিত্র শক্তিশালী নেতা বা স্ট্রং লিডার। এরা কাজ করে, কিন্তু যা কাজ করেছে তা নিয়ে এত বেশি আলোচনা বা বিতর্ক করে যে সেটাই তার প্রধান কাজ হয়ে দাঁড়ায়। মানে বর্তমানে কাজ করলেও তার মন পড়ে থাকে অতীতের কাজের প্রচারে। ঠিক। এবং তৃতীয়, লেখকের মতে সেরা চরিত্র বুদ্ধিমান নেতা বা ইন্টেলিজেন্ট লিডার। এরা চুপচাপ কাজ করে। হ্যাঁ, কোনো কথা বলে না, কোনো বিতর্ক করে না। তার কাজই তার পরিচয়। কাজ শেষ হলে সে পরবর্তী কাজের দিকে মনোযোগ দেয়, অতীতের সাফল্যের প্রচারে নয়। লেখক এই নেতাকে ঈগলের সাথে তুলনা করেছেন, তাই না? হ্যাঁ, যে একাকী আকাশে সবার উপরে উড়ে বেড়ায়, নিঃশব্দে। পার্থক্যটা খুব পরিষ্কার। দুর্বল নেতা ভবিষ্যতে বাঁচে, শক্তিশালী নেতা অতীতে, আর বুদ্ধিমান নেতা বাঁচে বর্তমানে। কিন্তু এই বুদ্ধিমান নেতার দৃষ্টিভঙ্গি বাস্তবে কেমন হবে? সে কি খুব কঠোর বা গম্ভীর হবে? লেখক এখানে মৌর্য সাম্রাজ্যের চাণক্যের উদাহরণ দিয়েছেন। চাণক্যের কঠোর আচরণ আর রাগী মুখভঙ্গি ছিল তার গভীর জ্ঞানেরই প্রতিফলন। তবে লেখক মনে করেন একজন সত্যিকার বুদ্ধিমান ব্যক্তির দৃষ্টিভঙ্গি হবে শান্ত এবং সংযত। সাফল্য বা ব্যর্থতা কোনো কিছুতেই সে অতিরিক্ত প্রভাবিত হবে না। তার মুখে সবসময় সবটা প্রকাশ পাবে না। এখানে কি নীরবতার ভূমিকা আসছে? অধ্যায়ের শেষে একটা উক্তি ছিল, সাইলেন্স ইজ বেস্ট অ্যাটিটিউড ইন দ্য হোল ওয়ার্ল্ড। একদম, নীরবতাই বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিভঙ্গি। আর অন্য একটা উক্তিও ছিল, অ্যাটিটিউড ইজ নট ফর সেল। হ্যাঁ, কারণ এর দাম শূন্য, তাই এটা কেনা যায় না, এটা অর্জন করতে হয়। আপনার জ্ঞান, আপনার সংযম, আপনার কাজ, এই সব কিছু মিলেই আপনার দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আজকের এই আলোচনা থেকে মন, জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি নিয়ে একটা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ পেলাম। খাবারের সাথে আত্মার সংযোগ, প্রাপ্তবয়স্কদের খেলনার প্রতি আকর্ষণকে জ্ঞানের পথে বাধা হিসেবে দেখা, এবং সবশেষে নীরবতাকে সবচেয়ে শক্তিশালী দৃষ্টিভঙ্গি হিসাবে গ্রহণ করা। হ্যাঁ, এই ধারণাগুলো প্রচলিত চিন্তাভাবনার থেকে অনেকটাই আলাদা। এই বইয়ের মূল দর্শনটাই হল আমাদের ভেতরের জগতই বাইরের জগৎকে তৈরি করে। আমাদের প্রতিটি সিদ্ধান্তের পেছনে রয়েছে আমাদের গ্রহণ করা খাবার, আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের অর্জিত দৃষ্টিভঙ্গি। লেখকের বর্ণনা অনুযায়ী আমরা যা খাই, আমরা তাই। একদম। আমাদের মন যদি একটা কম্পিউটার হয়, তাহলে খাবার হলো তার অপারেটিং সিস্টেম, যা ঠিক করে দেয় আমরা কোন সফটওয়্যার চালাতে পারব। সবশেষে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই, যা আমাকেও ভাবাচ্ছে। আচ্ছা। যদি লেখকের তত্ত্ব অনুযায়ী আমিষ খাবারের মাধ্যমে আমাদের মন একাধিক আত্মার সমষ্টিতে পরিণত হয়, তাহলে আমাদের ব্যক্তিগত ইচ্ছা বা স্বাধীন ইচ্ছা, মানে ফ্রি উইল বলে, কি আদৌ কিছু থাকে? এটা একটা বড় প্রশ্ন। আমাদের সিদ্ধান্তগুলো কি সত্যি আমাদের, নাকি আমাদের ভেতরে থাকা অন্য কোনো আত্মার ইচ্ছারই প্রতিফলন?